Hey guys, welcome back to another episode of my vlog. So আজকে যাব হচ্ছে আমার বাইকটা নিয়ে, মানে বাইকের তো অবস্থা খুবই খারাপ, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে আর বাইকের পেছনে আর কোনো ইনভেস্টমেন্ট করা হয়নি। তো এইবারে আমরা যাচ্ছি হচ্ছে আজকে সার্ভিস সেন্টারে, রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে আজকে যাবো। তো ওখানে একজন আমার চেনা জানা আছে, রাজাদা বলে, তো উনি বললেন যে তুমি আসো, বাইকটা নিয়ে আসো, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। তো ওখানে যেহেতু আমার ইন্স্যুরেন্সের মধ্যে আছে, ঠিক আছে, আমার বাজাজ এজেন্সি ইন্স্যুরেন্স করা ছিল, যেহেতু ইন্স্যুরেন্সের মধ্যে আছে, মোটামুটি 2027 অব্দি ভ্যালিডিটি আছে। তো তাই জন্য ওরা বললো যে ওরা স্পেক্টেড করবে যে কোথায় কিরকম বাইকের ড্যামেজ হয়েছে না হয়েছে, সেই জন্য বললো সার্ভিস সেন্টার তুমি নিয়ে আসো। আমাকে রাজাদা যেটা বললো সেগুলো নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে যে রোড ট্যাক্স, সরি এটা তো ইন্স্যুরেন্সের কাগজটা, আমার ট্যাক্স ইনভয়েস যেটা আছে, রোড ট্যাক্স ইনভয়েস, ঠিক আছে। তো বাইকের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি যে বাইকে কি কি ড্যামেজ হয়েছে না হয়েছে। সো চলো, এখানে হচ্ছে আমার বাইকটা এখানে আছে ঢাকা দেওয়া, তো তোমাদেরকে দেখাচ্ছি যে ড্যামেজটা কোথায় এক্স্যাক্টলি হয়েছে। বাইকটা তোমরা দেখতে পারবে, এখানে এই আউটার পার্টটা পুরো একদম ভেঙে ঢুকে গেছে। এখানে যে চ্যাসিসটা যেটা আছে, চ্যাসিসটা একদম ভেতরে ঢুকে গেছে, দেখলে বুঝতে পারবে। প্লাস এখানে ইন্ডিকেটারটা ভাঙা, ঠিক আছে, আয়নাটা এখানে ভেঙে গেছে। বাইকটা কোথায় আটকাচ্ছে তোমাদেরকে দেখাই। এই তো হ্যান্ডেলটা এরকম আছে, এই ডান দিক করতে গেলে আর ঘুরছে না, মানে এই জায়গাটাতে আটকাচ্ছে, পুরো মাঠঘাটটা এই জায়গাটাতে আটকাচ্ছে। অবস্থাটা দেখো, পুরো তুবড়ে গেছে এই জায়গাটা। তো তুই টোল ফ্রি নাম্বারে ফোন করলি? আমি টোল ফ্রি নাম্বারটা ফোন করেছি, করে ওরা একটা রোড সাইড অ্যাসিস্ট্যান্সের নাম্বার দিয়েছে, ওরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, কি কি ফর্মালিটি আছে সেগুলো এখন ফিল আপ করতে হচ্ছে। এটার এমনই অবস্থা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে নিয়ে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে, মানে বাইকের চাকাটাই এগোচ্ছে না, এরকম অবস্থা। সো তার জন্য এখন রয়্যাল এনফিল্ডের যে টোল ফ্রি নাম্বার যেটা হয় সেটাতে এখন ফোন করছে, যদি হয় লোক আসতে পারে, যদি না হয় তাহলে আমরা যেখান থেকে পোর্টার থেকে যেখান থেকে বুক করেছিলাম, টো করে এনেছিলাম, তো ওটাই করতে হবে, ওটা করেই সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। টোল ফ্রি নাম্বারে ফোন করেছিলাম, তো ওখান থেকে ওটা হলো না, তো আমাদেরকে যার ফলে পোর্টার করে আমাদেরকে এখন ছোটো হাতে বুক করতে হবে, বুক করে তারপরে যাবো হচ্ছে সার্ভিস সেন্টার। অবশ্যই এসছে, খাও, আরো বিস্কুট নিয়ে যাও, আরো 3-4টা নিয়ে আসো না, রুটি নিয়ে আসো, খাও। ওইদিকে এদিকে একজন জেলাস ফিল করছে, জেলাস। কি হচ্ছে, খাবি? ঠিক আছে, রুটি খেলো, বিস্কুট খেলো, মুখ তো নয়, হা করে দেখ, অবস্থা দেখ, এর মুখ বন্ধ, খাটালে থাকে না, খাটালে থাকে। এমন অবস্থা হয়েছে, এখানে পোর্টার তো বুক হবে না, কারণ এইখান থেকে বারাসাত থেকে আমাদের সামনে সার্ভিস সেন্টার রয়্যাল এনফিল্ডের, সো এইখানে এত শর্ট ডিস্টেন্সে পোর্টার কখনো অ্যাভেলেবেল হয় না, তাই জন্য বুক করা যাচ্ছে না, লিখে দিচ্ছে ইওর রিকোয়েস্ট ইজ নট সার্ভিসেবল। সো যাই হোক, এখন যাই না কি করে নিয়ে যাবো সার্ভিস সেন্টার। সো এখন বাবা আসুক, বাবা আসলে রফিক দা বলে একজন আছেন, তো উনি কি সাজেস্ট করেন দেখা যাক, তারপরে তোমাদেরকে আপডেট করছি। চলো, এই মাঠঘাটটা খুললে তারপরে আমরা যেতে পারবো বাইকটা নিয়ে। দাদারা এসছেন, এখন খোলাখুলি চলছে। আচ্ছা, এগুলো পুরোটা খুলতে হবে নাকি? এটা পুরোটা খুলতে হবে। বাইকটা এখন রেডি যাওয়ার জন্য, মানে সার্ভিস সেন্টার অব্দি। সো এখন দাদা বাইকটা চালিয়ে নিয়ে যাবে, আমি পেছনে বসবো আরামসে। চলো চালাবে, হ্যাঁ, খুব সাবধান। বাহ, এই তো অসাধারণ চলছে আমার বাইক, ঠিকই হয়ে গেছে ভাই, দরকার নেই, সব বাড়ি চ। জানি বুঝেছি, আস্তে আস্তে চালাটা কিচ্ছু হবে না, সার্ভিস সেন্টার থেকে এখান থেকে একটু বাবা, চারিদিকে একদম রামনবমী ছড়িয়ে গেছে। কি হয় এদের করে এসব, ভগবান জানে। কেউই আমাদের খাওয়াবে না, রামনবমীও খাওয়াবে না, অন্য পার্টি বলে খাওয়াবে না, এসব করে কি লাভ হয় ভগবান জানে। তো জয় মা দুর্গা। আমরা এখন যাচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টার, ঠিক আছে। তো ওখানে কী কী প্রসিডিওর আছে না আছে সব তোমাদেরকে বলবো। অনেক কষ্ট করে বাইকটা নিয়ে যেতে হচ্ছে। কেমন লাগছে তোর? খুব চাপের চালানো, খুব চাপের, এইভাবে চালানোটা বহু চাপের, খুব রিস্কি আছে। আমরা এই রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে এখানে আসলাম, এবারে রাজাদার সাথে কথা বলতে হবে। এখন আমি আর দাদা দাঁড়িয়ে আছে এখানে, এই রাজাদা যিনি আমাদের সাথে ডিল করছেন, তো উনি এখন লাঞ্চ ব্রেকে গেছে, তো উনি আসুক, এসে তারপরে তোমাদেরকে বলবো যে কীরকম ক্রাইটেরিয়া আছে না আছে। তো চলো, এখন এই এসিতে আসলাম, এসিতে এসে একটু বসলাম, বাইরে যা গরম ভাই, মারাত্মক গরম। সব ডকুমেন্টেশনগুলো হচ্ছে আস্তে আস্তে। চালকের নাম, লাইসেন্স নম্বর, মোবাইল নম্বর, কত টাকার আরটিও সেটা মেনশন করে দেবেন, আর গাড়ি কে চালাচ্ছিল রিলেশনটা দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে স্টেটমেন্টটা লিখবেন কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়, লিখে দিলেন। তাছাড়া আর কিছু নেই। কোনো রকম কোনো থার্ড পার্টি ইনজিওর্ড হয়েছিল? না, থার্ড পার্টি ইনজিওর্ড ছিল না তো?
এইভাবে ফিল আপ করুন, এটা নেম সিগনেচার ডেট। রাজাদা বললেন যে এখানে একটা ফর্ম এখন দিয়েছে, এটা ফিল আপ করতে হচ্ছে মানে ক্লেম ইয়ের জন্য। তো আমাকে নিজে থেকে অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লেমটাকে আগে প্রথমে অ্যাপ্লিকেশনে গিয়ে তুই তোর ইন্স্যুরেন্সটা ক্লেম করবি। ইন্স্যুরেন্সটা ক্লেম করতে হবে, তারপরে এখানে এই ফর্মটা দিয়েছে, ফর্মটাকে ফিল আপ করতে হচ্ছে। হ্যাঁ নিচ্ছি, নিয়ে না এখান থেকে অরুণ আইসক্রিম নিয়ে নিচ্ছে দাদা। এখন আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিম খাবো। তো আমাদের বাইকের যে স্ট্যাটাস আমাদেরকে আপলোড করি সেটা হচ্ছে যে এখন আপাতত ফর্মটা ফিল আপ করলাম, ঠিক আছে। এখন ক্লেমটা আমাদেরকে বাড়িতে গিয়ে আমাদেরকে এখন অ্যাপ্লিকেশনে গিয়ে ইন্স্যুরেন্সটা ক্লেম করতে হবে। তারপরে গিয়ে জানতে পারবো যে সেটা আদৌ হবে কি হবে না, এখনও কিছুই জানি না। তো দেখা যাবে। এখন আমি আর দাদা বেরোচ্ছি হচ্ছে ব্যারাকপুরের ওখানে, কারণ দাদার ল্যাপটপটা জমা ছিল, তো ল্যাপটপটা আনতে যাচ্ছি। তো তোমাদেরকে বাড়িতে এসে আমি পুরো মানে ইনসিডেন্টটা আমি তোমাদেরকে বলবো যে এক্স্যাক্টলি ইন্স্যুরেন্সটা ক্লেম হয়েছে কি হয়নি, আর কী কী ক্রাইটেরিয়া লাগবে, কি কি হয়েছে এক্স্যাক্টলি তোমাদেরকে বাড়িতে এসে ঠান্ডা মাথায় সব কিছু বলবো, কারণ এখন আমার মুডটা নেই ঠিক করে বলা। যাই হোক, বাড়িতে এসে তোমাদেরকে বলছি। ব্যারাকপুর যেতে গিয়ে এই মন্দিরটা, এই ঠাকুরটা কি ঠাকুর এটা? বাসন্তী ঠাকুর। বা এই জন্য এখানে ওরকম ইয়ে দেওয়া। এখন এই মুহূর্তে ব্যারাকপুরের রাস্তায় তোর অফিসে, এই অফিস তোর এই ল্যাপটপের চালানোর দোকানটা কত? ল্যাপটপটা এখান থেকে আর 10 মিনিটের রাস্তা। এই হচ্ছে আমরা ব্যারাকপুর স্টেশনে। এত সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে, কিন্তু হেভি সাজিয়েছে, হেভি সাজিয়েছে। কী উপলক্ষে সাজিয়েছে জানি না, বাট সাজিয়েছে মারাত্মক। আমাদের কতক্ষণ লাগতে পারে? এখান থেকে 5 মিনিট। 5 মিনিট, 5 মিনিট। তারপরে ল্যাপটপটা নিয়ে চলে যাবো কোথায় জানি। ব্যারাকপুরে যে দোকানটা এসছি কম্পিউটারে, তো এর নাম হচ্ছে SMK কম্পিউটার। হ্যাঁ, তো ল্যাপটপ আমার ম্যাকবুক কোনো কাজের কাজ কিছু হয়নি। কেন 1.5 মাস ধরে এখানে পড়েই আছে। 1.5 মাস ধরে পরে ফেলে রেখেছিস কেন? এখন মেন হয়েছে অ্যাপেল সার্ভিস সেন্টারে গিয়ে করাতে হবে। এই জন্য আমি অ্যাপেল কিনি না, অ্যাপেল না কেনার রিজনটা হচ্ছে এটাই, অ্যাজ বিকজ অ্যাপেল কিনলে ওর সিকিউরিটি এত লেভেলের হাই দেয়, যা ফলে তুমি কোনো কাজই করতে পারবে। আমরা এখন দ্য ফেমাস দাদা বৌদি হোটেলের সামনে দিয়ে আমরা পাস করছি ব্যারাকপুরের। সেখানে আমরা আসবো কিছুদিন পরে, বাট হ্যাঁ কিছুদিন পরে আসবো, বাট লাইনটা আজকে খুব একটা বেশি নেই। রাইট, সো এবারে তোমাদেরকে জাস্ট আমি ফ্রেশ হয়ে এখন জাস্ট বসলাম ঘরে। সো এইবারে তোমাদেরকে বলি যে এক্স্যাক্টলি কি জিনিসটা ঘটেছে, আদৌ কি ইন্স্যুরেন্স আমার ক্লেম হয়েছে বা নাকি করতে পারেনি, সব তোমাদেরকে ডিটেলসে বলছি। সো ব্যাপারটা কি হয়েছে, তো প্রথমে তো আমরা ভেবেছিলাম যে আমাদের ইন্স্যুরেন্স করা ছিল। যেহেতু তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে একটু টাইম লাগবে দেখাতে, বাট তোমাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা, যে আমি বুঝতে পারিনি যে দোষটা কিছুটা আমারও আছে, ঠিক আছে। আমার বুঝতে হয়তো ভুল হয়েছে জিনিসটা, তাই জন্য হয়তো আমি আজকে এরকম ফেস করতে হলো। বা যাই হোক, বলছি তোমাদেরকে জিনিসটা কি হয়েছে। রাইট, সো তোমাদেরকে আমি এবারে জিনিসটা দেখাচ্ছি যে আমি ফোনপে থেকে ইন্স্যুরেন্সের ওখান থেকে আমি দেখছিলাম যে আমার ইন্স্যুরেন্সটা তোমরা দেখতে পারবে। আই থিঙ্ক জাস্ট আ মিনিট। হ্যাঁ, সো এখানে তোমরা দেখতে পারবে যে পলিসি মানে অ্যাক্টিভ দেখাচ্ছে 2027 অবধি, ঠিক আছে। তো এটা ইন্স্যুরেন্সের আমার এখানে তোমরা দেখতে পারবে, পুরো ডিটেলসে দেওয়া আছে, পারলে স্ক্রিনশট মেরে তোমরা দেখতে পারো। সো এই যে জিনিসটা, এইটার জন্য আমি ভেবেছিলাম যে হয়তো আমার যেই বাইকটা আছে ইন্স্যুরেন্স আমার 2027 অবধি ভ্যালিড আছে, বাজাজ অ্যালায়েন্স জেনারেল থ্রু দিয়ে ইন্স্যুরেন্সটা করা ছিল। সো এইটা আমি বুঝতে পারিনি যে এটা থার্ড পার্টির কভারেজ 5 বছর ভ্যালিডিটি থাকে। সো সেটা হচ্ছে মোদ্দা কথা যে 5 বছর ভ্যালিডিটি ছিল 2027 অবধি। তো সেটা আমি ভেবেছিলাম হয়তো ইন্স্যুরেন্সটা আমার মোটামুটি অ্যাক্টিভ আছে। এবার ব্যাপারটা কি হয়, যখন ইন্স্যুরেন্স করতে যাই, ঠিক আছে, তখন ওখানে যে রাজা দা বলে যিনি আছেন, তো উনি আমার ইন্স্যুরেন্সটা পুরো দেখলো যে আমার আদৌ আমার ইন্স্যুরেন্সটা মানে যেটাকে বলা হচ্ছে কোনো ডিউ আছে কিনা। সো আমার 2022 আমি বাইক কিনেছিলাম। সো 2022 থেকে 23 ইন্স্যুরেন্স দিয়েছিলাম, 2023 থেকে 24 আমার ইন্স্যুরেন্সটা দেওয়া হয়নি। ওই একটা ইয়ার আমার ল্যাব গেছে, যার ফলে আমার ইন্স্যুরেন্সের আমি ক্লেমটা পেলাম না। তো এখন যার ফলে কি হলো যে আমার প্রায় বলতে গেলে এখন এই যে আমার যা বাইকের যা ড্যামেজ আছে, তোমাদেরকে তো কিছুই দেখাতে পারিনি বাইকের যা ড্যামেজ ছিল। আমি তো নর্মালি চ্যাসিসটা তোমাদের দেখালাম, আর ওই যেটাকে বলা আছে ট্যাঙ্কের একটা ডেন্ট ছিল ওইটাই তোমাদের দেখেছিলাম, আর ওই ইন্ডিকেটরটা কিছু ভেঙে গেছিলো। বাট অ্যাকচুয়ালি বাইকের যে ক্ষতিটা হয়েছে
সেটা হচ্ছে চ্যাসিস বেঁকে গেছে, ঠিক আছে। ইঞ্জিনের বাইরে থেকে যে একটা পাইপ বেরোয়, যেটা মানে সাইলেন্সার যেটা বলে, তো ওই সাইলেন্সারের যে পাইপটা ওটাও পুরো ডেন্ট হয়ে গেছে, ঠিক আছে। আর ট্যাঙ্কিটাও মোটামুটি ভালো মতন ডেন্ট খেয়েছে, অ্যালয় হুইলটাও ডেন্ট খেয়েছে। তো এইবারে আমাকে টোটাল ওরা এস্টিমেট যা প্রাইস বললো সেটা হচ্ছে 80 থেকে 85,000 টাকা, 80 to 85,000 দাম দিয়েছে। তো এবার যার ফলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 80 থেকে 85,000 টাকা বার করাটা ইটস ভেরি ডিফিকাল্ট, খুবই টাফ, ঠিক আছে। যার ফলে এখন আমাকে চিন্তা করতে হচ্ছে যে এখন বাইকটা নিয়ে আমি কী করবো। প্রথম কথা ইন্স্যুরেন্স ক্লেম পেলাম না, হ্যাঁ আমার দোষই পেলাম না, দোষটা আমারই ছিল। আমি যদি একটু কনসাসের থাকতাম তাহলে অ্যাটলিস্ট ক্লেমটা পেয়ে যেতাম, কোনো অসুবিধা হতো না সেটাতে। তো যাই হোক, ক্লেম পেলাম না, উল্টে আমার 80 থেকে 85,000 টাকা আমার খরচা আছে। সো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কী করবো না করবো সেটা আমি এখন কিছু বুঝতে পারছি না বাইকটা নিয়ে। সো এই হচ্ছে মধ্যে কথা। গেলাম ওখানে গেলাম, বাইকটা আমার মানে শোরুমে সার্ভিস সেন্টারে দেওয়া আছে। ওরা বললো যে আমার দাদা দেখছি আমি যতটা কম করা যায়, যতটা কম সম্ভব হয়, মানে অ্যাটলিস্ট তুমি যাতে চালাতে পারো, চালানোর মতন করে যাতে তোমাকে বলতে পারি যে কিছু মানে যে অ্যাটলিস্ট মিনিমাম খরচাটা যাতে হয়ে যায়। তো সেটার জন্য এখন বাইকটা মোটামুটি ওরা একদিন রেখেছে, মানে কালকে দিনটা রাখবে, রোববারে আবার যাবো, গিয়ে বাইকটা দেখবো কি বলে না বলে ওরা। সেই হচ্ছে টোটাল স্টোরি আমার বাইকের। ইন্স্যুরেন্সের জিনিসটা এরকম ফেস করলাম আজকে। কিছুটা ডেফিনেটলি দোষটা পুরোটাই আমার, কারণ আমি যদি আগে থেকে একটু কনসাস থাকতাম তাহলে এই জিনিসটা আজকে হতো না। তো এরকম ব্যাপার, মানে এতটা মেজর ক্ষতি হয়েছে আমার বাইকের, সেটা যে রাজাদাও বলছিলেন যে দাদা তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার যে এরকম তুমি ঠাকুরের দাদা তোমার কোনো ক্ষতি হয়নি, সেটা হচ্ছে একমাত্র বাইকটার জন্য। বাইকটা মেজর ক্ষতি হয়েছে বাইকটা, এই জন্য এত টাকা এখন লাগবে বাইকটা ঠিক করে। তো যাই হোক, দেখা যাক কি করা যায়, কারণ এখন সত্যি বলতে 80-85,000 টাকা বের করাটা খুবই টাফ। সত্যি বলতে কখনো ভাবতে হয়নি যে আমার বাইকের এরকম এতটা মেজর ডেন্টের জন্য এত টাকা বেরোতে পারে। সিরিয়াসলি বলছি, মানে আমি ভাবতেই পারিনি যে এরকম এত কস্ট ওটা বলবে, ঠিক আছে। এবার সব থেকে বড় কথা, তোমরা সবাই জানো যে রয়্যাল এনফিল্ডের পার্টসের দাম অনেক বেশি, অন্যান্য বাইকের থেকে রয়্যাল এনফিল্ডের পার্টসের দাম প্রচুর বেশি হয়, যার ফলে হয়তো এই জিনিসটা ওরা ডেফিনেটলি যা চার্জ বলছে একদম ঠিকঠাকই আছে, ঠিক আছে। এবারে এই টাকাটা এখন বের করাটা খুব টাফ। তো এখন দেখা যাক কি হতে পারে। সো লেটস সি কি হয়। যাই হোক, দেখা যাক, পরশুদিন যাই, ওরা কি বলে সেটা দেখা যাক। যেটা হয় সেটা করতে হবে, কারণ যেটা নিডফুল, যেটা না করলেই না সেটা তো করতেই হবে, ঠিক আছে। তো বাইকটাকে বাইকটা এমনই অবস্থা আছে, বাইকটাকে ফেলেও রাখা যাবে না। এখন ফেলে রাখলেও একটা চাপের ব্যাপার, যে বাইকটা পড়ে থাকবে এরকম একটা ব্যাপার। সো নিজেরই খারাপ লাগবে, কারণ আমি সত্যি কথা বলতে আমি বাইক ছাড়া চলতে পারি না, টুবি ভিডিও চলতে পারি না, বাইক যেখানে যাই না কেন সেখানে বাইক নিয়ে, ঠিক আছে। তো বাইক ফেলে রাখাটা আমার কাছে বহুত একটা কষ্টের ব্যাপার। তো বাইকটা ঠিক করাবো, কি করবো, কি আদার কোন অল্টারনেটিভ কি অপশান থাকবে না থাকবে কিচ্ছু জানি না। দেখা যাক, রোববারে যাই, কথা বলবো। সো আপাতত এই ভিডিওটা এই অবধি। সো তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো যে আমার কি করা উচিত, কি করব, তোমরা ডেফিনেটলি জানাতে পারো। সো ভিডিওটা তোমরা যদি এই অবধি চলে আসো, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি ভালো লেগে থাকে অফকোর্স। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় ডেফিনেটলি লাইক করে দিও ভিডিওটা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।